This is Shafiqul Islam Shafiq with you. Welcome to my channel Chemistry School. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার রসায়ন বিজ্ঞানের তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমরা বেশ কয়েকটি কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো যে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি ওই ভিডিওতে ফাইন্ড আউট করেছিলাম, সেগুলো আবার একটু দেখো এখানে যে এই অধ্যায়ের যে কয়েকটি টপিক আলোচনা করলে মোটামুটি এই অধ্যায়টা শেষ হবে। আর তোমরা এটাও জানো যে এই অধ্যায়টা আসলে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য। এটা একটা বেসিক একটা আলোচনা। এটা এই অধ্যায়ে বেসিক আলোচনাগুলোর মধ্যে মৌল, মৌলের প্রতীক, অনুসংকেত এবং পরমাণুর পরিচিতি আমরা অলরেডি পড়েছি, পরমাণুর কণিকা সহ। আজকে আমাদের টার্গেট হবে, আজকে আমরা পড়ব আইসোটোপ, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর রিলেটেড পড়াগুলো পড়ব। এখানে বন্ধুরা আর একটু তোমাদের বলে রাখি যে পরমাণুর মডেল রিলেটেড একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার আছে, সেটা তোমরা যদি দেখো, ওখানে আমরা মডেল সম্পর্কে আলোচনা করেছি। এটা তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত কভার করবে। আর ইলেকট্রন বিন্যাস রিলেটেড একটি টার্ম তোমাদের এখানে আছে, সেখানে তোমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করবে সে বিষয় একটা ম্যাজিক ট্রিক্স নিয়ে একটা আমার ছোট্ট ভিডিও আছে। তুমি 5 সেকেন্ডে অর্থাৎ 30 সেকেন্ডে অর্থাৎ 20 সেকেন্ডে যে কোনো মৌলের তুমি 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস সহজে করতে পারবে, সেখানে তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, আজকে আমরা পদার্থের গঠনের তাহলে আইসোটোপ, আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো তোমরা জানো যে আমার এই ভিডিওতে তোমাদের এই লেকচারগুলো, অধ্যায় ভিত্তিক লেকচারগুলো সুন্দরভাবে সুবিন্যস্ত করে থাকা আমরা আপলোড করে আসতেছি। তোমরা সেগুলো দেখলে তোমাদের প্রিপারেশনটা আরো বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা একটু আজকে আইসোটোপ সম্পর্কে একটু দেখি। তো আমরা জানি যে আইসোটোপটা একটা টার্ম, এটা সহজেই আমরা সংজ্ঞায়িত করতে পারি। আইসোটোপ, আইসো এন্ড টোপ। আইসোটোপ, আইসো মিন সেম, টপ মিন পজিশন, অর্থাৎ যারা সেম পজিশনে প্রদর্শনীতে থাকে, অর্থাৎ একই মৌলের পরমাণুগুলো আমরা এইভাবে একটু যদি দেখি, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন 1 1 1 1 2 3। তোমরা জানো আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে যে বাম পাশের নিচে যেগুলো থাকে সেগুলো পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বলে। তো দেখো তো এখানে তাহলে এই যে তিনটা আমি পরমাণু লিখেছি হাইড্রোজেনের, তিনটা পরমাণুই দেখো যে প্রোটন সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা একই, কিন্তু দেখো তো ভর সংখ্যা বন্ধুরা আলাদা। এই যে যাদের প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা, তাদেরকে আইসোটোপ বলা হয়ে থাকে। তো এখানে আইসোটোপের সাথে আমি আরো দুই একটা টার্ম তোমাদের বলে দেই, যে যেহেতু এটা তোমাদের আসে বিভিন্ন ভাবে শিখবা। আর একটা হলো আইসোটোন। আইসোটোন, আইসোটোন মানে হলো যে জায়গায় আমরা যদি বলি যে যাদের যে সকল পরমাণুর সাধারণত নিউট্রন সংখ্যা সমান থাকবে, যেমন কার্বন, নাইট্রোজেন, এখানে 6 7, এখানে আমি 12, এখানে 13 দিলাম। দেখো তো এখানে পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা, আবার ভর সংখ্যাটাও আলাদা। তো এখানে সমান কি সমান যদি দেখি, যে আমরা তো জানি যে এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি বাদ দেই তাহলে নিউট্রন সংখ্যা পাই। ফার্স্ট ভিডিওতে এগুলো সম্পর্কে ডিটেইলস আলোচনা করা আছে, দেখবা। এখানে আমি যদি বিয়োগ দিই তাহলে 6 পাই, এটাই কিন্তু নিউট্রন বন্ধুরা। এখানে 13 থেকে 7 যদি আমরা বিয়োগ দিই 6 পাই, এটাও কিন্তু আসলে নিউট্রন, ভর সংখ্যা থেকে নিউট্রন। তাহলে নিউট্রন সংখ্যা সমান হলে তাকে বলা আইসোটোন। এবার এর সাথে আরেকটা টার্ম শিখে রাখো, কাজে লাগবে, সেটা হলো আইসোবার বন্ধুরা। আইসোবার। তো আইসোবার দেখো যে এখানে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের এই উদাহরণটা ক্লিয়ার হবে। দেখো কার্বন, নাইট্রোজেন আবারও লিখলাম 6, আমি কার্বনের 13 আইসোটোপটা নিলাম, আর এখানে 7 আমি নাইট্রোজেনের 13 আইসোটোপটা নিলাম। কার্বনের আইসোটোপ থাকতে পারে। তো এখানে দেখো দেখলেই বোঝা যাচ্ছে যে প্রোটন সংখ্যা আলাদা, বাট দেখো ভর সংখ্যা একই। তো যাদের ভর সংখ্যা একই তাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলি। একটু মনে রাখার জন্য একটা ট্রিক্স তোমরা ফলো করবা। এখানে দেখো তো বন্ধুরা, আইসোটোপ লিখতে শেষে কি লাগে? প লাগে। প মানে প্রোটন বা পারমাণবিক সংখ্যা স্থির, মনে রাখবা। তাহলে এখানে স্থির মানে একই। দেখো তো প্রোটন সংখ্যা পরমাণবিক সংখ্যা স্থির। আবার বন্ধুরা দেখো তো আইসোটোন লিখতে শেষে কি লাগে? ন লাগে। ন বলতে নিউট্রন কিন্তু ন দিয়ে শুরু। তো এখানে আমরা নিউট্রন সংখ্যা যখন পরস্পর সমান হবে তখন কিন্তু আমরা তাকে আইসোটোন বলবো সেগুলোকে। আবার দেখো আইসোবারের শেষে কি র আছে, আমরা ভর যদি লিখি ভরে কিন্তু র আছে বন্ধুরা। তাহলে যেখানে ভর সংখ্যা স্থির অর্থাৎ একই, তাদেরকে আমরা পরস্পরের আইসোবার। তাহলে আইসোটোন, আইসোবার আমরা নির্ণয় যে কোনো মুহূর্তে সহজে করতে পারি। এখন এই আইসোটোপের একটা বিশেষ টার্ম হলো তেজস্ক্রিয় আইসোটোপ।
এটা তোমাদের বইয়ে একটা পেজ আলোচনা করা আছে তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, তার মানে আইসোটোপ বা তেজস্ক্রিয় কথাটা লেগে গেল, তেজস্ক্রিয় আইসোটোপ। তার মানে কি, আমরা জানি যে অনেকগুলো মৌল আছে যেগুলো যেগুলো সাধারণত কিছু তেজস্ক্রিয় রশ্মি, বিশেষ করে দেখো যে আলফা বিটা গামা, এগুলো কিন্তু তেজস্ক্রিয় রশ্মি বলে। যে সকল আইসোটোপ এই তেজস্ক্রিয় রশ্মিগুলো সাধারণত নির্গত করে সেগুলোকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলি। তো আপনি কিছু পদার্থ, যেমন আমরা পদার্থনীতে যদি তাকাই তাহলে 82 পারমাণবিক ভরের উপরে যেগুলো, সেগুলো কিন্তু আসলে তোমার সেই মৌলগুলো সাধারণত এই আলফা বিটা গামা এগুলো আপনি রিলিজ করে, এজন্য ওগুলোকে আমরা তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় আইসোটোপও বলে থাকি। তো এই তেজস্ক্রিয় আইসোটোপের সংজ্ঞাটা তাহলে একই, যে সকল আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা জানি এ পর্যন্ত আমাদের এই আইসোটোপগুলো প্রায় প্রায় 3000-এর উপরে আইসোটোপ আমাদের আবিষ্কার হয়েছে, তোমরা জানো 3000-এর উপরে। তো এখন যদি আমরা এখানে বলি যে তেজস্ক্রিয় আইসোটোপের সংজ্ঞাটা তো জানলাম, তাহলে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নিয়ে তোমাদের বইতে বেশ কিছু আলোচনা করা আছে। সেই ব্যবহারগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখতে পাবো দুই একটা ব্যবহার আমি অবশ্যই লিখে রেখে দিয়েছি, দেখো তোমাদের সুবিধার্থে। আমরা রোগ নির্ণয়ে কিন্তু বেশ কিছু আইসোটোপ এখন ব্যবহার করতেছি বন্ধুরা। দেখো যে আমাদের ধরো মানে হাড়ে ব্যথা বা গায়ের কোনো জায়গায় ব্যথা, সেগুলো সেটা ডিটেক্ট করার জন্য, রোগ নির্ণয় করার জন্য দেখো টেকনিশিয়ামের একটা আইসোটোপ ব্যবহার করি, সেটা আমরা ইনজেক্ট করি বডিতে, তখন সে গামা রশ্মি বিকিরণ করে। তোমরা জানো যে গামা রশ্মি এটা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে এবং ওই সংশ্লিষ্ট জায়গায় গিয়ে গামা রশ্মি সে গামা রশ্মিটা পাওয়া যায়, এবং ওখানে আমরা যদি গামা রশ্মি ডিটেক্টর দিয়ে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা রোগটা সহজে নির্ণয় করতে পারি। আবার দেখো রোগ নিরাময়েও ব্যবহার করা হয় কিছু আইসোটোপ, যেমন দেখো আয়োডিন, থাইরয়েডের যে প্রবলেম, আয়োডিনটা কিন্তু বিটা রশ্মি নির্গত করে, ডিয়ার লার্নার্স। তো থাইরয়েডের প্রবলেম হলে, থাইরয়েড ক্যান্সার এর কথা যদি বলি আমি, তো আমরা এই আয়োডিন সমৃদ্ধ দ্রবণটা আমরা ওই রোগীকে খাওয়াই দিলে তখন কি হবে, এই আয়োডিনটা ওই থাইরয়েডের ওখানে গিয়ে জমা হয়, সে বিটা রশ্মি ওখানে রিলিজ করবে, এই বিটা রশ্মিটা ক্যান্সার সেলটাকে সে নষ্ট করে দেয়। আবার দেখো কোবাল-60 নামে একটা পদার্থ আছে, মৌল আছে, তেজস্ক্রিয় আইসোটোপ আছে বন্ধুরা। দেখো এইখানে কিন্তু এই গামা রশ্মি বিকিরণ করে, এবং এটা দিয়ে আমরা টিউমার সেলটাকে আমরা ডিটেক্টও করি, আবার ক্যান্সার সেলও ধ্বংস করি এই কোবাল-60 দিয়ে। আবার কৃষি ক্ষেত্রেও দেখো যে আমাদের কৃষি ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী নাইট্রোজেন ফসফরাস জাতীয় খাবার খেয়ে কিন্তু তারা বড় হয়, এবং সেখানে ফসফরাস বা নাইট্রোজেনের কোনো অভাব আছে কিনা বা পরিমিত পরিমাণে আছে কিনা সেগুলোকে আমরা নির্ণয় করি তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। ওখানে আমরা ফসফরাস 32 আইসোটোপটা দেই, এবং সেখানে সে উদ্ভিদের যে বিভিন্ন অংশে এটা চলে যায়, এবং আমরা গাইগার কাউন্টার দিয়ে সেখানে ফসফরাসের পরিমাণটা বের করে আমরা সেগুলোর সমাধান করে থাকি। তো দেখো এই যে আইসোটোপের যে ব্যবহার, এটা ব্যাপক ব্যবহার, মানব কল্যাণে ভালো ব্যবহার হচ্ছে। কিন্তু দেখো এই তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আইসোটোপ আবার দেখো যে ইউরেনিয়াম। তো ইউরেনিয়াম থেকে কিন্তু আমরা পারমাণবিক বিদ্যুৎ তৈরি করি বন্ধুরা, পারমাণবিক বোম তো তৈরি হচ্ছে ইউরেনিয়াম দিয়ে। তো এই যে মানব কল্যাণের যে অবদান, আসলে এই তেজস্ক্রিয়তার আবার ব্যাপক আমাদের প্রভাবও আছে, ক্ষতিকর প্রভাবটা কি দেখো, যে আমরা তো জানি যে তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটমিক বোম ফেলা হয়েছিল, সেটার যে তেজস্ক্রিয়তা ওই সময় ছড়িয়ে পড়লো, এখন পর্যন্ত কিন্তু ওই জায়গাগুলোতে মানুষের বিকলাঙ্গ কিছু মানে সন্তান জন্মগ্রহণ করা, অর্থাৎ তেজস্ক্রিয়তা এমন ভাবে ওই সময় ছড়িয়ে পড়ছে, মানুষের ডিএনএ কে চেঞ্জ করেছে। এই ডিএনএ বংশ পরম্পরা, ওই ডিএনএ চেঞ্জিং ইয়েটা বংশানুক্রমে কিন্তু এটা পরিবাহিত হচ্ছে। দেখা গেল যে কারো হাতে প্রবলেম, কারো কানে প্রবলেম, কারো চোখে প্রবলেম, নানা ধরনের সমস্যা হয় বন্ধুরা। তো তেজস্ক্রিয়তার ব্যাপক মারাত্মক ক্ষতিকর প্রভাব আছে। তোমরা আরো জানো যে 1986 সালে রাশিয়ার চেরনোবিলে যখন তাদের যে পারমাণবিক চুল্লি যখন বিস্ফোরিত হলো, তখন ওখানকার তেজস্ক্রিয়তা অনেক বেশি ছড়িয়ে পড়লো এবং অনেক মানুষের ক্ষয়ক্ষতি হলো। সুতরাং এটা তেজস্ক্রিয়তা যত ভালো আবার অতই খারাপ, এবং এটাকে
অবশ্যই কন্ট্রোল করতে হয়। তোমরা জানো আমাদের রূপপুরে কিন্তু আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চাচ্ছি। সেখানে আসলে কি, সেখানে আমরা কিন্তু ওই ইউরেনিয়ামকে ভেঙে ভেঙে বিদ্যুৎ তৈরি করতে চাচ্ছি। আসলে যে তৈরি করা যেত, আমাদের এই বিদ্যুতের দাম কিন্তু অনেক কমে যেত। পারমাণবিক যে বিষয়ে বিদ্যুতের যে উৎপাদন, প্রচুর পরিমাণে শক্তি সেখানে পাওয়া যায়। তোমরা জানো যে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয়, নিউক্লিয়ার বিক্রিয়া অনেক বেশি শক্তি পাওয়া যায়। অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট পরমাণুতে পরিণত হয় এবং এই তেজস্ক্রিয় রশ্মি কিন্তু নির্গত হয় বন্ধুরা। তো সুতরাং সেটা যদি কন্ট্রোল না থাকে ভালোভাবে, তাহলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এজন্য কিন্তু আইএইএ নামক একটা সংস্থা আছে যেটা এগুলোকে কন্ট্রোল করে, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। যে কোনো দেশ চাইলেই কিন্তু এই নিউক্লিয়ার প্লান্ট যেটা তৈরি করতে পারে না, অনেক অনুমোদন লাগে, পরীক্ষা নিরীক্ষা লাগে এবং সেটা কন্ট্রোল করতে পারবে কিনা সেটা লাগে। তো আমরা যাচ্ছি অ্যাটমিক যুগে। আমরা যখন অ্যাটমিক যুগে যাব তখন আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এটা ছিল আমার আইসোটোপ সম্পর্কিত আলোচনা বন্ধুরা। এরপরে চলো আমরা একটু আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কিত আলোচনা এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সম্পর্কিত বিষয়গুলো দেখে আসি। তো বন্ধুরা দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর, আসলে আপেক্ষিক অর্থটা হলো যে কোনো একটা বস্তুর সাথে, একটা স্ট্যান্ডার্ড বস্তুর সাথে তুলনা করে সেটাকে সংজ্ঞায়িত করা বা পরিমাণ নির্ণয় করা। তো আমরা যেমন বাজারে গিয়ে যদি যে কোনো জিনিস ক্রয় করি, বিশেষ করে ধরো আমি চাউল 1 কেজি কিনলাম, 2 কেজি কিনলাম, 3 কেজি কিনলাম, অথবা আলু 2 কেজি কিনলাম বা 1 কেজি কিনলাম। দেখো তো এই যে 1 কেজি যে বাটখারাটা আছে, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা বিষয়। এটার সাপেক্ষে আমি 1 কেজি চাউল কিন্তু কিনলাম, এর পরিমাণটা কিন্তু স্ট্যান্ডার্ড ধরা আছে, দিস ইজ 1 কেজি। তো বিষয়টা এরকম যে আমরা যখন কোনো পরমাণুর ভরকে আমরা কোনো একটা বিষয়ের সাথে, স্ট্যান্ডার্ড বিষয়ের সাথে তুলনা করে থাকি, তখন সেটা আপেক্ষিক বিষয় হয়ে যায়। যেমন আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে বেশ কয়েকটা স্কেল ব্যবহার করি বন্ধুরা। স্কেল ব্যবহার করি। নাম্বার 1 হলো যখন আমরা বলি যে ফার্স্ট, যদি বলি যে হাইড্রোজেন স্কেল, হাইড্রোজেন স্কেল অনুযায়ী যদি আমি আপেক্ষিক পারমাণবিক ভরের কথা বলি, যেমন একটা পরমাণু হাইড্রোজেনের ভরের কত গুণ ভারী। যেমন হাইড্রোজেন ভরের কত গুণ ভারী, যেমন যদি আমি বলি অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে আমি বলতে পারি যে এই অক্সিজেনের ভরটা হলো, পরমাণুর ভরটা হলো যে হাইড্রোজেনের পরমাণুর ভরের 16 গুণ ভারী। তো এইভাবে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী, সেটাই তার আপেক্ষিক পারমাণবিক ভর। আবার বন্ধুরা আমরা অক্সিজেন স্কেল অনুযায়ীও সংজ্ঞা দিতে পারি। অক্সিজেন যে পরমাণুটা আছে তার ভরের কত গুণ ভারী, সেটাও কিন্তু তার পারমাণবিক ভর হিসেবে আমরা কাউন্ট করি। কিন্তু আধুনিক যে সংজ্ঞা অনুযায়ী যেটা করি, সেটা আমরা কার্বন স্কেল অনুযায়ী করে থাকি বন্ধুরা। এটাই আমাদের মানে জানার একটা বিষয়। তো কার্বন স্কেলটা কি, যে একটা পরমাণু কার্বন 12 আইসোটোপ ভরের 12 একাংশের তুলনায় কত গুণ ভারী, সেটাই তো তার হলো আপেক্ষিক পারমাণবিক ভর। তো বন্ধুরা দেখো, এইটা কিন্তু আমি যে স্কেলটা লিখেছি এখানে, কার্বন স্কেল অনুযায়ী এখানে আপেক্ষিক পারমাণবিক ভরটা লিখেছি। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর মানে হলো, দেখো যে কোনো একটি পরমাণুর ভর আসলে কার্বন 12 আইসোটোপ ভরের 12 একাংশের তুলনায় কত গুণ ভারী, সেটাকেই মিন করা আছে। এটা দিয়ে কিন্তু আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করি। এটা বর্তমানে আধুনিক সংজ্ঞা অনুযায়ী এটা আমরা বলতে পারি। তো বন্ধুরা এইটা ঠিক আরো কিছু ইলাবোরেশন আমি এখানে করে দিয়েছি, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম সহজে সলভ করার উদ্দেশ্যে। যেমন দেখো আমি একটি পরমাণুর ভর, এটা একটু আগেই বলিনি যে কার্বন 12 আইসোটোপ ভরের 12 অংশ, আমরা সেটা জানি এবং পেয়ে গেছি। বিজ্ঞানীরা সেটার পরিমাণ নির্ণয় করে দেখেছে যে 1.66 × 10⁻24 গ্রাম। সুতরাং এটা ফিক্সড হয়ে গেল। এখন দেখো যে আমি একটি পরমাণুর ভরকে আমি কি নিউক্লিয়াসের ভর বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই বলতে পারি বন্ধুরা, যে আসলে একটা নিউক্লিয়াসের ভরেই কিন্তু একটা পরমাণুর ভর। তাহলে আমি পরমাণুর ভরের জায়গায় নিউক্লিয়াসের ভর বলতে পারি। তাহলে আমি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, তাহলে এটা বলতে পারি, এটা বলতে পারি। আবার দেখো নিউক্লিয়াসের ভর বলতে কি বোঝায়, আসলে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে থাকে এবং এদের দুটার যোগফলটা, এদের ভরের যোগফলটাই কিন্তু নিউক্লিয়াসের ভর। তাহলে আলটিমেটলি আমি নিউক্লিয়াসের জায়গায় বলতে পারি প্রোটন এবং নিউট্রনের মোট ভর ভাগ 1.66 × 10⁻24 গ্রাম। আসলে প্রোটন এবং নিউট্রনের ভর এর জায়গায় আমি আরো একটা টার্ম ইউজ করতে পারি, যে বন্ধুরা যে আমরা জানি যে প্রোটনের একটা নির্দিষ্ট ভর আছে এবং একটি নিউট্রনের একটা নির্দিষ্ট ভর আছে, সেটা আমরা জানি। এখন যদি আমাকে
বলা হয় প্রোটন এত নিউট্রন এত, তাহলে আমি কিন্তু প্রোটন নিউট্রনের ভরটা কিন্তু বের করতে পারবো। তাহলে প্রোটনের সংখ্যা ইনটু প্রোটনের ভর, নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের ভর, তাহলে এটাই কিন্তু প্রোটন নিউট্রনের মোট ভর। আবার প্রোটন নিউট্রনের মোট ভর মানে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর মানে কিন্তু বন্ধুরা পরমাণুর ভর। তো এই ইকুয়েশনটা ইউজ করে আমরা বেশ কিছু মৌলের আমরা পারমাণবিক ভর বের করতে পারি। এখন আমি যদি তোমাকে বলি যে অ্যালুমিনিয়াম একটা পরমাণু, এর একটি পরমাণুর ভর, বা যদি আমি বলি যে এর নিউক্লিয়াসের ভর 4.482 ইন্টু 10⁻23 যদি গ্রাম হয়, তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত বের করো। তো বন্ধুরা খুব সহজ, it is very simple to understand that here there is mass, একটি পরমাণুর ভর। তাহলে দেখো তো আমি যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, দেখো যে এখানে একটি পরমাণুর ভর আমি বসাই দেব ভাগ 1.66 ইনটু 10⁻24 যদি বসাই দেই, দেখো আমি সহজেই কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারতেছি। তখন আমি কিন্তু সহজে এটা আপেক্ষিক পারমাণবিক ভর 27 বের করতে পারবো। বন্ধুরা নিজে করবে। এবার যদি আমি ধরো একটা পদার্থ ম্যাগনেসিয়াম একটা পরমাণু, এর প্রোটন আমি দিলাম তোমাকে, প্রোটন দিলাম ধরো এর প্রোটন 12টি, ও এর নিউট্রন সংখ্যাও আমি দিয়ে দিলাম, এর নিউট্রন ধরো 12টি, তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? তাহলে সহজে এখন দেখো যে এখানেও কিন্তু এই সূত্রটা ইউজ করে আমরা সহজে কিন্তু এর ভরটা নির্ণয় করতে পারতেছি। দেখো লাস্ট যে আমরা ফরমেশনটা আছে, দেখো যে প্রোটন ইনটু প্রোটনের ভর, আমার প্রোটন হলো 12, আমি প্রোটনের জায়গায় 12 বসায় দেব, একটি প্রোটনের ভর, তাহলে আমি গুণ দিলে প্রোটনের ভর পাবো, এখানে নিউট্রন বসাতে দিলে নিউট্রনের টোটাল ভরটা পাবো 1.6 ইনটু 10⁻24। তাহলে সহজে আমি কিন্তু এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারতেছি বন্ধুরা। তো আর একটা আমরা স্কেল জানি যে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয়, যদি আইসোটোপগুলো শতকরা পরিমাণ দেওয়া থাকে। তার মানে কি, এটাকে আমরা বলতে পারি যে শতকরা পর্যাপ্ততার পরিমাণ, শতকরা পর্যাপ্ততার পরিমাণ এইটা। তো এইটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখে আসি কিভাবে আমরা শতকরা পর্যাপ্ততার পরিমাণ বের থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয়। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর, তো বন্ধুরা এখানে আমি একটা সূত্র ইউজ করব। দেখো আমি যদি পি বলি, পার্সেন্টেজ যেটা সেটাকে শতকরা বলি, তাহলে P1 M1 ভর, P2 M2 এভাবে যদি তিনটা থাকে P3 M3 ভাগ 100, এই সূত্রটা দিয়ে আমরা সহজে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। তো এটা দেখো যে P1 হবে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, M1 হবে প্রথম আইসোটোপের ভর বন্ধুরা, এটা হলো দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ, দ্বিতীয় আইসোটোপের ভর ভাগ 100। তো দেখো আমি যদি একটা উদাহরণ দেই, যেমন তোমাকে যদি বলি যে ক্লোরিন এর দুইটি আইসোটোপ আছে, ক্লোরিন 35 17, এর প্রকৃতিতে পাওয়া যায় 75%। আবার ক্লোরিনের আরেকটা আইসোটোপ আছে, সেটা প্রকৃতিতে পাওয়া যায় 25%, সেটা হলো 37। তো এখন যদি আমি এর আপেক্ষিক পারমাণবিক সংখ্যা ভর বের করতে চাই, তাহলে দেখো তো আমি এটা প্রথম আইসোটোপ ধরলাম, এর দেখো তো পার্সেন্টেজ কত, পার্সেন্ট হলো 75, তাহলে আমি 75, তার মানে কি P1 মানে হলো আমার 75, P1। এখন দেখো তো M1 মানে হলো এই আইসোটোপটার ভর কত, আইসোটোপটার ভর কিন্তু দেখো বন্ধুরা ভর কিন্তু বাম পাশে উপরে থাকে। এ সম্পর্কিত ফার্স্ট ভিডিওতে তোমরা জানো কিভাবে আমি একটা মৌলকে প্রকাশ করেছি, কোন দিকে পারমাণবিক সংখ্যা থাকে, কোন দিকে ভর সংখ্যা থাকে। দেখো M1 P1 পেয়ে গেলাম, দ্বিতীয় আইসোটোপের দেখো P2 এটা, আর এইটা হলো M2। এখন যদি তুমি এখানে বসায় দাও 100 দিয়ে ভাগ করো, কিন্তু সহজে তুমি কিন্তু এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারতেছো এই সূত্র দিয়ে। আবার দেখো আমি এই সূত্র দিয়ে আমি শতকরা পরিমাণ চাচ্ছি, আমি আপেক্ষিক পারমাণবিক ভর তখন দিয়ে দেব। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো বন্ধুরা এখানে আমি কপারের ক্ষেত্রে ধরলাম, কপারের দুইটি আইসোটোপ আছে, কপার 63 আর একটা আইসোটোপ হলো কপার 65। এটা এইভাবে থাকলো, এই কপারের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলো 63.5। তাহলে এটা কত পার্সেন্ট প্রকৃতিতে থাকে এইটা বের করতে বললো, এটা কত পার্সেন্ট প্রকৃতিতে থাকে এটাও বের করতে বললো। তাহলে আমরা এই সূত্র দিয়ে কিন্তু ইউজ করতে পারবো। দেখো আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের জায়গায় আমরা 63.5 বসাই দেব। ওকে,
এবার আমরা এই M1 এবং M2 এখানে পেয়ে যাব সহজে। দেখো বন্ধুরা, ভর দেওয়া আছে কিন্তু প্রথম আইসোটোপের M1 63 বসায় দেব। M2 কিন্তু বন্ধুরা এখানে দেওয়া আছে, তাহলে এটা M1 ধরলাম, এটা দ্বিতীয় আইসোটোপের M2 দেওয়া আছে, এখানে বসায় দেব। এখন P1 P2 কত, তাহলে শতকরা পরিমাণ, তাহলে P1 টাকে যদি আমি এখানে P1 টাকে যদি আমি x ধরি বন্ধুরা, তাহলে P2 টা কত হবে? P2 টা 100 - x। আমরা জানি যে প্রকৃতিতে যে আইসোটোপগুলো একটা পরমাণু থাকে সবগুলোর পরিমাণ কিন্তু 100, এজন্য কিন্তু শতকরা হয়। তো আমরা যদি এখানে x, এখানে 100 - x বসিয়ে দেই P2 এর জায়গায়, দেখো আমি কিন্তু সহজেই x এর মানটা পেয়ে যাব। আর x এর মান পেয়ে গেলে আমি ওইটা কিন্তু প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, আবার যদি দ্বিতীয় আইসোটোপ অর্থাৎ 100 - x করি, তাহলে আমি দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ পেয়ে যাব। এভাবে আমরা সহজভাবে আমরা যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। তো বিজ্ঞানী বন্ধুরা, চলো যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর তো জানলাম, এখন আমাদের টার্গেট হবে আপেক্ষিক আণবিক ভর কিভাবে আমরা বের করতে পারি। তাহলে এখানে তোমার আগেই বলে রাখি যে আমরা যদি আপেক্ষিক আণবিক ভর বের করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই পারমাণবিক ভর জানতে হবে। পারমাণবিক ভর না জানলে তুমি আপেক্ষিক আণবিক ভর বের করতে পারবে না। তো এজন্য আমার অ্যাডভাইস হবে তোমাদের কাছে যে তোমরা এখন এই 1 থেকে 30 নম্বর মৌল পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এই মৌল কয়টির পারমাণবিক সংখ্যার সাথে পারমাণবিক ভর তোমাদেরকে মনে রাখতে হবে। এই মৌলগুলো থেকেই আমরা কিন্তু এসএসসি এবং এইচএসসি লেভেলে বিভিন্ন ধরনের অঙ্ক দেখে থাকি। সাধারণত এই কটা থেকেই বেশিরভাগ আলোচনা করা হয়ে থাকে। তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। আপেক্ষিক আণবিক ভর যদি আমরা বের করতে চাই, তাহলে আপেক্ষিক আণবিক ভর মানে হলো বন্ধুরা মোট পারমাণবিক ভর। মোট পারমাণবিক ভর। তো মোট পারমাণবিক ভর মানে কি? আমি যদি একেবারে সহজ করে একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে তুমি সহজে যে কোনো পদার্থের আণবিক ভর অর্থাৎ আপেক্ষিক আণবিক ভর মানে কিন্তু আণবিক ভরকে আমরা বুঝবো, আণবিক ভর বের করতে পারবো। যেমন দেখো, মোট পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব। ধরো আমি কার্বন ডাইঅক্সাইডের বের করতে চাচ্ছি আপেক্ষিক আণবিক ভর, তাহলে এখানে কার্বন এবং অক্সিজেন দুইটা মৌল আছে এবং পরমাণু আছে। এই মৌলগুলোকে তাদের পরমাণু সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, গুণ দিয়ে যোগ করে লিখতে হবে। এইভাবে দেখো, কার্বন একটি পরমাণু 1 দিয়ে গুণ দিলাম, অক্সিজেন দুটি পরমাণু 2 দিয়ে গুণ দিলাম। এবার তুমি কার্বনের পারমাণবিক ভর বসাও। কার্বনের পারমাণবিক ভর হলো 12 × 1, অক্সিজেনের 16 × 2। দেখো বন্ধুরা, আমরা সহজেই কিন্তু 44 কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর অর্থাৎ আপেক্ষিক আণবিক ভর বের করতে পারলাম। তো এইভাবে দেখো, যদি আমি বড় অণুটা দেখি যে আমি সালফিউরিক অ্যাসিডের আমি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাচ্ছি, তাহলে কি করবা? একইভাবে দেখো, হাইড্রোজেন লিখবা, হাইড্রোজেনের পরমাণু যেটা সেটাতে গুণ দিলাম, প্লাস সালফার ইনটু তার পরমাণু একটি, প্লাস অক্সিজেন ইনটু পরমাণু তার 4টি, এইভাবে আমি লিখলাম। তাহলে এবার যদি আমি এই মৌলগুলোর পারমাণবিক ভর বসাই, তাহলে আমি সহজে আণবিক ভর পাবো। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 × 2, সালফারের 32 × 1 এবং অক্সিজেনের 16 × 4। তাহলে দেখো, আমি সহজেই 98 পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর মানে থেকে আণবিক ভর বের করতে পারলাম। তো এইভাবে তুমি যে কোনো মৌলের ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে, বিশেষ করে অণুর ক্ষেত্রে তো আণবিক ভর হয়, আর পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর হয়। তা পারমাণবিক ভর বের করার আমরা নিয়ম শিখলাম, আণবিক ভর বের করারও আমরা নিয়ম শিখলাম, এবং যে কোনো যৌগের অণুর আমরা আণবিক ভর এভাবে বের করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা এই পর্যন্ত ভালো থাকো। Thank you watching my videos. Keep watching, and if you like my videos, please share, comments and subscribe my channel. Okay, Allah Hafiz.